Okay, all right. Are you there? जी sir. Okay, let me share my screen. Class work. Okay, যেমনটা আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি তিনটা লেসন থাকবে, স্পিকিং, রাইটিং এন্ড রিডিং। তার মানে প্রচুর লিখতে হবে, পড়তে হবে আর কথা বলতে হবে। স্পিকিংটা কিভাবে হবে সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করি। আজকে রাইটিং আর রিডিং এই দুটার ব্যাপারে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হোক। ওকে, আশা করি স্ক্রিন শেয়ার হচ্ছে। কি দেখতে পাচ্ছ একটু বলো তো? স্যার রিডিং ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের রিডিং কোর্সের জন্য যেই স্টাডি ম্যাটেরিয়ালটা শেয়ার করা হয়েছে এটা হচ্ছে সেটা। যদি দেখি আমরা তাহলে দেখবো এখানে মোটামুটি 5টা চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টার হ্যাজ দ্য টাইটেল ফাস্টার ইফেক্টিভ রিডিং। The second part is obstacles to faster effective reading. Second is hints for reading practice, part 1. Then there is a part 2 for that same title. তারপরে লাস্ট হচ্ছে some essential strategies for academic reading. আচ্ছা, এখন তুমি এই কোর্সে একেবারে নতুন না, তাই তোমার কাছ থেকে একটু আগে শুনি যে এই কোর্সের ভেতরে রিডিং এর লেসনটার মূল উদ্দেশ্য কি আমাদের, বা বেসিক্যালি আমরা কি জন্য এই আমরা লেসনটা যাতে করছি। দ্রুত পড়তে পারি আর কি। ওকে, দ্রুত স্যার পড়তে। আপনি কি কোনো নয়েজ পাচ্ছেন? না, কোনো নয়েজ নাই, ইটস ক্লিয়ার। ওকে কেন, স্যার। তুমি পাচ্ছো? না স্যার, হাতুড়ির শব্দ আসছে, ছোট ভাই খেলছে মনে হয়, ও খেলুক, এই ওটা জন্য খুবই বলছি। ব্যাকগ্রাউন্ডে খুবই হালকা নয়েজ, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটা কথা ঠিক আছে যে দ্রুত পড়া, এবং সেটা কেন দরকার? দ্রুত পড়া কেন দরকার? না স্যার ঠিক মাথায় আসছে না, বাট আমার মনে হচ্ছে যে দ্রুত পড়লে সময় বাঁচবে। হ্যাঁ, সিম্পল। দ্রুত পড়লে সময় বাঁচবে, বা অল্প সময়ে তুমি বেশি ম্যাটেরিয়াল কভার করতে পারবা, এটা হচ্ছে বিষয়। এট দ্য সেম টাইম দ্রুত পড়া বলতে গেলে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট সেন্টেন্সটা যদি আমরা দেখি, ফার্স্ট না অ্যাকচুয়ালি সেকেন্ড সেন্টেন্সটা যদি আমরা দেখি, কি বলছে? এ হায়ার রিডিং রেট উইথ নো লস অফ কম্প্রিহেনশন। দেখো, এ হায়ার রিডিং রেট, হায়ার রিডিং রেট বলতে আমরা বুঝবো পড়ার হার, মানে স্যার, সোজা কথায় পড়ার পরিমাণ। রাইট স্যার। তো অল্প সময়ে বেশি পড়তে পারা, আমাদের হায়ার রিডিং রেট বলতে আসলে এটা বোঝাচ্ছে অল্প সময়ে বেশি পড়তে পারা। এখন কত অল্প সময়ে কত বেশি, কে কতখানি পারবে না পারবে সেটা পরের কথা, বাট দ্রুত পড়তে পারা সোজা কথা। ওকে, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য সেকেন্ড পার্ট, উইথ নো লস অফ কম্প্রিহেনশন, এইটা বলতে কি বুঝছো? স্যার একটু শিওর।
স্যার হুম। স্যার কম্প্রিহেনশন মানে ভুলে গেছি আসলে। আচ্ছা, খুব সিম্পলিফাইড যদি একটা মিনিং আমরা করি কম্প্রিহেনশনের, কোনো কিছু কম্প্রিহেন্ড করতে পারা অর্থ হচ্ছে সেটা বুঝতে পারা। ওকে স্যার, ওকে স্যার। ওই যে স্কুল কলেজে আমাদের থাকতো না রিডিং কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন। হ্যাঁ স্যার। তোমরা তখন ইয়া করোনি কম্প্রিহেনশন জিনিসটা কি সেটা না বুঝেই করে এসছো ওগুলা? আসলে হ্যাঁ স্যার, সত্যি বলতে হ্যাঁ। ওই ওই প্র্যাকটিসটা থেকেই বের হয়ে আসো। হ্যাঁ, একটা জিনিস যখন মানে ব্যবহার করছোই, শব্দটা তো সব পরিচিত অনেক আগে থেকে, তাই না? এখনো জি দেখবো স্যার। এরকম অনেক শব্দের সাথে পরিচিত and you are using them without knowing the meaning, or হয়তো মনে আছে শুনছো but you don't care about knowing the use of it। এই প্র্যাকটিসটা থেকে একটু বের হয়ে আসতে হবে, যতটা পারা যায় একটু জানা দরকার। সো কম্প্রিহেনশন সিম্পলিফাইড ভার্সন হচ্ছে বুঝতে পারা কোনো কিছু। আসলে রিডিং কম্প্রিহেনশন বলা হতো কেন বা বলা হয় কেন, যে তুমি একটা টেক্সট পড়ো, পড়ার পরে তোমাকে প্রশ্ন দেওয়া থাকে, তাই না? প্রশ্ন কি জি জন্য স্যার। দেওয়া থাকে? যেন তোমার পরীক্ষা নেওয়া যায়। হ্যাঁ, পরীক্ষা অবশ্যই যেন নেওয়া যায় সেই জন্যই তো প্রশ্ন হয়। কিন্তু সেই প্রশ্নগুলোর উদ্দেশ্য আসলে হচ্ছে প্যাসেজের মূল ভাবটা বা যে মেসেজটা এক্স্যাক্টলি দেওয়া হয়েছে তুমি সেটা কোনো যেন আমরা কিছু বুঝতে পারি। মুখস্থ করে এসে তুমি কোনো কিছু থিওরি মাথায় নিয়ে এসে কতখানি লিখতে পারছো বিষয় কিন্তু তা না। বিষয়টা হচ্ছে অন দা স্পট তোমাকে যেই রিডিং ম্যাটেরিয়াল দেয়া হয়েছে তুমি সেটা মানে উইথ স্ট্র্যাটেজি কত অল্প সময়ে কত বেশি বুঝে প্রশ্নগুলোর কতটা কারেক্ট আনসার করতে পারছো। তোমার আনসার যত কারেক্ট হবে এবং যত দ্রুত করতে পারবা তার অর্থ তুমি প্রমাণ করছো যে ইউ আর অ্যান এফিশিয়েন্ট রিডার, তাই না? সো জি স্যার। আমাদের রিডিং এর যে লেসন এটার বেসিক্যালি কাজ থাকবে দুইটা, একটা হচ্ছে খুব দ্রুত পড়তে পারা। দ্রুত পড়তে পারাটা অবশ্যই একটা প্রায়োরিটি, কিন্তু সেটা কিন্তু আমাদের বা আমিও যেভাবে কোরআন শরীফ পড়ি বিষয়টা কিন্তু সেরকম না, তাই না? বা মানে ওই যে জাস্ট তেলাওয়াত করে যাওয়া। আমাদেরকে তো বোঝার জন্য আবার বাংলা মিনিং পড়তে হয়। তো ইংরেজি খালি দ্রুত পড়ে গেলাম উইদাউট নোয়িং দ্য মিনিং, বিষয়টা কিন্তু তা না। আমাদের কি করতে হবে, যতটা পারা যায় কম্প্রিহেনশন বুঝে ইনট্যাক্ট পড়তে রাখতে হবে। হবে। হ্যাঁ। আচ্ছা, নো লস অফ কম্প্রিহেনশন আসলে পুরোপুরি কখনো হয় না। 100% কম্প্রিহেন্ড করাটা পসিবল না। হ্যাঁ, কিন্তু সম্ভবত বলা হয় যে তুমি যদি মোটামুটি একটা টেক্সটের 70% কম্প্রিহেন্ড করতে পারো, দ্যাট ইজ গুড এনাফ। আচ্ছা, এরপরে আমরা এর আগে যখন রিডিং আলোচনা করেছিলাম তখন রিডিং এর ভেতরে যে ভ্যারাইটি আছে সেগুলো নিয়ে কথা বলেছিলাম, তাই না? বিভিন্ন ধরনের রিডিং, রিডিং এর পারপাস নিয়ে কথা বলেছিলাম, সেগুলো কিছু মনে আছে? না স্যার। পারপাস কি রিডিং এর এমনিতে? যে জিনিসটা সম্পর্কে পড়তে সেটা সম্পর্কে জ্ঞান হওয়া, সেটা বোঝা আর কি। ওকে, ঠিক আছে। এবং এই কমপ্লেক্স কাজটা হয় কিভাবে? সিম্পল সিম্পল ইনফরমেশন টেক্সট থেকে পিক করার মাধ্যমে, তাই না? আমরা যখন পড়ি তখন একটা টেক্সট থেকে আমরা খুব সিম্পল সিম্পল ইনফরমেশন তুলে নিয়ে আসি, তারপরে সেগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করি। আমি যে এক্সাম্পল দিয়েছিলাম যে যখন কোনো ট্রেনে আমরা টিকিট কাটি, আফটার দ্যাট আমার সিট কোথায় সেটার জন্য প্রথমে আমরা বের করি কোথায়, যে কোন প্ল্যাটফর্মে। ফার্স্ট অফ অল সেই প্ল্যাটফর্মে আমরা যাই, তারপরে আমরা দেখি যে কোন ইয়াতে, ক্যারেজে, বগিতে। বগিতে, আচ্ছা কোন ক্যারেজে আমাদের সিট পড়েছে সেটা আগে বের করি, তারপরে সেখান থেকে আবার বের করি যে কোন সিট নাম্বার কত, তাই না? জি স্যার। এইভাবে বিট বাই বিট ইনফরমেশন নিয়ে আমরা আমাদের পারপাস সার্ভ করি। এখন রিডিং এর আবার নানান রকম ভ্যারাইটি আছে। এটা নিয়ে কি বলছে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালটা, যে naturally you will not read every book at the same speed. You would expect to read a newspaper
for example, much more rapidly than a physics or economics book. But you can raise your average reading speed over the whole range of materials you wish to cover, so that the percentage gain will be the same whatever kind of reading you are concerned with. যাই হোক, এখানে শুরুর দিকে যে কথাটা বলতে চাইলো যে আমরা যখন একটা পেপার পড়ি এবং যখন একটা ফিজিক্স বা ইকোনমিক্স টেক্সট বই পড়ি, সোজা কথা টেক্সট বই, একাডেমিক পড়ালেখা, দুইটার ভেতরে তো পার্থক্য আছে, তাই না? একই রকম ভাবে তো আমরা পড়ি না, isn't that? না স্যার। হুম। ইয়েস স্যার। তো তুমি নিজেকে দিয়ে কম্পেয়ার করো একটা বাংলা প্রবন্ধ বা একটা বাংলায় লেখা চ্যাপ্টার তুমি যত যেভাবে পড়ো, একটা ইংরেজিতে লেখা চ্যাপ্টার কি তুমি একইভাবে পড়তে পারো নাকি একটু পার্থক্য হয়ে যায়? না স্যার, কিছুটা তো পার্থক্য হয়। When you read a Bangla text, maybe you do not understand a few ideas, maybe you come across one or two, sometimes no new words, unfamiliar words. এখন হয়তো হ্যাঁ পড়তে স্যার, গেলে কিছু হতেই পারে। অপরিচিত বাংলা ওয়ার্ড চলে আসতে পারে, যেটার মিনিং তুমি জাস্ট আন্দাজ করছো হয়তো, কিন্তু সেগুলো কি তোমার পড়ায় খুব একটা ঝামেলা তৈরি করে? Does that trouble your reading? না স্যার। It doesn't, because your familiarity with that language or the set of lexicons or group of words, গ্রুপ অফ ওয়ার্ডস এর সাথে তোমার পরিচিতিটা ভালো। আমি কিন্তু বলছি না যে শব্দের সাথে পরিচিতি ভালো। গ্রুপ অফ ওয়ার্ডস কিভাবে ফর্ম হয়? গ্রুপ অফ ওয়ার্ডস ফর্ম হয় মানে কিছু কিছু শব্দ থাকে যেগুলোর আগে পরে কি হবে সেটা তুমি পুরোপুরি মনোযোগ দিয়ে না পড়ে এবং কিছু কিছু ক্ষেত্রে না পড়ে কিছুটা আন্দাজ করতে পারো। যখন আমরা একটা ল্যাঙ্গুয়েজের সাথে এতটাই মানে কমফোর্টেবল হয়ে যাই, আমাদের প্র্যাকটিস হতে থাকে। যেমন বাংলা লেখা পড়ার ক্ষেত্রে কিন্তু তোমাকে সবসময় কেউ জোর করে প্র্যাকটিস করায় নাই। তুমি শেখার সময় হয়তো একটু ফর্মালি শিখতে হয়েছে, ক খ গ ঘ কতে কলম বতে বল হ্যান ত্যান এভাবে শেখানো হয়েছে, বাট আফটারওয়ার্ডস তুমি নিজের প্রয়োজনেই কিছু কিছু ক্ষেত্রে নিজের ইন্টারেস্টেই বাংলা পড়ে গেছো, তাই না? জি স্যার। সেটা কি ইংরেজির ক্ষেত্রে হয়েছে সব সময়, নাকি ইংলিশ ফরটুটের ভিতরেই সীমাবদ্ধ ছিলাম? স্যার, ইংলিশ ঠিক সেভাবে পড়া হয়নি, বাট শুরু করেছিলাম, কিন্তু কন্টিনিউ করা হচ্ছে না আর কি। না না, আমি একেবারে ইয়ার কথা বলছি, মানে যেভাবে বাংলা চাইল্ডহুড থেকে। হ্যাঁ স্যার, বাংলা চলেছে, গল্প উপন্যাস চলেছে অনেক, ওটাই এখনো বলছি চলছে, যে বাট ইংরেজি ইংরেজি সেভাবে না। সেভাবে না, কারণ আমাদের প্রয়োজন পড়েনি, বা আমরা প্রয়োজন ফিল করিনি, বা ইন্টারেস্ট ফিল করিনি। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওকে, যে রিডিং এ আমাদের প্রবলেম হয়। আবার কেউ ভালো রিডিং করলেই যে সে ভালো স্পিকার হবে ব্যাপারটা তা না, এগুলো ডিফারেন্ট স্কিল এবং এগুলো ভ্যারি করে। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের গ্রুপ অফ ওয়ার্ডস এর সাথে পরিচিত হতে পারে। এখন গ্রুপ অফ ওয়ার্ডস কি সেটা আমরা পরবর্তীতে দেখব, কিন্তু তার আগে একটু দেখি যে নেটিভ লেভেলে স্পিকিং এর রেট আসলে কেমন। এখানে একটা টার্ম ব্যবহার করা হবে, WPM। হ্যাঁ, ওয়ার্ড পার মিনিট। এক্স্যাক্টলি, ওয়ার্ড পার মিনিট। এক মিনিটে কয়টা করে ওয়ার্ড পড়া যায় সেইটাকে একটা ইয়া হিসেবে ব্যবহার করা হবে, স্কেল হিসেবে ব্যবহার করা হবে। আচ্ছা, আমরা একটু জি স্যার। রিডিং পড়ি, অ্যাবাউট রিডিং। The reading passages which follow are all of an average level। আচ্ছা, যেগুলো আমরা ব্যবহার করবো আমাদের পরবর্তীতে, সেগুলো ডিফিকাল্টি লেভেল একই রকম। আচ্ছা হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে অবশ্য, যে ডিফিকাল্টি লেভেল, হ্যাঁ ডিফিকাল্টি লেভেলের ব্যাপারটা কিন্তু একটু এখানে প্রভাবক হিসেবে কাজ করে। ইট অ্যাক্টস অ্যাজ আ ভ্যারিয়েবল, যে একটা টেক্সট কতটা ডিফিকাল্ট। এখন ডিফিকাল্ট বলতে হচ্ছে সাবজেক্ট ম্যাটারের ব্যাপারে কতটা পার্টিকুলার হওয়া।
এখন আমাকে যদি একটা সায়েন্টিফিক জার্নাল থেকে আর্টিকেল দেওয়া হয়, আমার জন্য পড়া খুব কষ্ট হবে, কারণ আমার ওইটার ব্যাকগ্রাউন্ড নলেজ কম। কিন্তু আমাকে আমার যেই ব্যাকগ্রাউন্ড নলেজ যেগুলোতে বেশি আছে, সেই রিলেটেড কোনো যদি টেক্সট দেওয়া হয়, আমার কাছে কিন্তু সেটা ইজি হবে, তাই না? তো দুইটার জি ভেতরে স্যার। একটা আমার কাছে কঠিন লাগে, একটা আমার কাছে একটু সহজ লাগে, কিন্তু দুইটার হয়তো স্ট্যান্ডার্ড একই। সো ডিফিকাল্টি লেভেল কেমন, এটা ডিপেন্ড করে কিছুটা ব্যাকগ্রাউন্ড নলেজের উপরে। টেক্সটটা যে বিষয় সেই ব্যাপারে রিডারের ব্যাকগ্রাউন্ড নলেজ কতখানি আছে। তোমার যদি আগে থেকে নলেজ থাকে, তাহলে তোমাকে কম আটকাতে হবে, এবং তুমি অনেকটা প্রেডিক্ট করতে পারবা যে আচ্ছা এটার পরে এই ধরনের কথা বলতে পারে এটা, বা তুমি এক্সপেক্ট করবা যে আচ্ছা এই তথ্যটা কোথায় আছে, এরপরে হয়তো এই বিষয়ে তথ্য দিবে। সো এই ভ্যারিয়েবল হ্যাঁ স্যার। গুলোর কারণে ওয়ার্ড পার মিনিটটা কিছুটা ভ্যারি করে। আচ্ছা, এখান থেকে একটু দেখি। Perhaps you would like to know what reading speeds are common among native English speaking university students. তাহলে কাদেরকে নিয়ে তথ্য দিচ্ছে? নেটিভদের সম্পর্কে, ঠিক আছে, যারা অলরেডি, যাদের মাতৃভাষাই হচ্ছে ইংরেজি, যারা প্রয়োজনীয় ইংরেজিতে কথা বলে, অপ্রয়োজনীয় ইংরেজিতে কথা বলে, এবং তারা কেমন এইজের? তোমাদের মতো, ঠিক আছে, তারা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টস, একেবারে বাচ্চা না। তার মানে তারা স্কুল কলেজ লেভেলে, স্কুল হাই স্কুল লেভেলে তারা পর্যাপ্ত পরিমাণ পড়ালেখা করে এসছে। তো তাদের স্পিডটা কেমন সেটা একটা রিসার্চ থেকে বের করেছে। টেস্টস ইন মিনেসোটা, ইউএসএ। মিনেসোটা হচ্ছে ইউএস এর একটা এলাকা, সম্ভবত রাজ্য, আই এম নট শিওর, রাজ্য হতে পারে বা এমনি কোনো একটা এরিয়াও হতে পারে। ফর এক্সাম্পল, হ্যাভ আমি শোন শুনিনি স্যার। দ্যাট ইউএসএ অনেক বড় এলাকা। স্টুডেন্টস উইদাউট স্পেশাল ট্রেনিং, মানে রিডিং এর উপরে কোনো ট্রেনিং ছাড়া, এমনি ক্যাজুয়ালি, যেমন আমার কোনো ট্রেনিং নেই, তোমার কোনো ট্রেনিং নেই, ক্যান রিড ইংলিশ অফ অ্যাভারেজ ডিফিকাল্টি। অ্যাভারেজ ডিফিকাল্টি যেটা মোটামুটি সবার জন্য একই রকম। যেমন ধরো অ্যাভারেজ ডিফিকাল্টির বিষয় কি কি হতে পারে? এই যে বললাম না, সাবজেক্ট ম্যাটারটা একটা বড় বিষয়। এখন ধরো যদি কাউকে সংবাদপত্র থেকে ইয়ার পেজ দেওয়া হয়, খেলার পেজ, ঠিক আছে, সেটা মোটামুটি সবার জন্য অ্যাভারেজ ডিফিকাল্টি। কিন্তু যদি আমার সামনেই ধরো যদি ওই যে একটা বিজনেস পেজ থাকে না, শেয়ার বাজারের কি অবস্থা, কোন কোম্পানির কি অবস্থা, ওয়ার্ল্ড মার্কেটের কি অবস্থা, একটা বিজনেস পেজ থাকে, আমাকে যদি ওই পেজ দেওয়া হয়, আমি স্পোর্টস পেজ যতখানি কমফোর্টেবলি পড়তে পারবো, আমি কিন্তু বিজনেসের পেজটা ওইভাবে পড়তে পারবো না। আমার কাছে ওটা ডিফিকাল্টি লেভেল একটু ভ্যারি করবে। সো হ্যাঁ, মিনেসোটায় যে স্টুডেন্টদের উপরে টেস্ট করা হয়েছিল, তাদেরকে দেওয়া হয়েছিল অ্যাভারেজ ডিফিকাল্টির টেক্সট। ফর এক্সাম্পল, টলস্টয়েস ওয়ার অ্যান্ড পিস। আচ্ছা, তো সেখানে ব্যবহার করা হয়েছিল টলস্টয়ের লেখা ওয়ার অ্যান্ড পিস, এটা ট্রান্সলেশনটাকে। আচ্ছা, at the speed of between 240 and 250 word per minute with about 70% comprehension. আচ্ছা, তাহলে তাদের স্পিডটা কেমন ছিল? 240 থেকে 250 ওয়ার্ড পার মিনিট, অ্যাবাউট 70, উইথ অ্যাবাউট 70% কম্প্রিহেনশন। আচ্ছা, 70% কম্প্রিহেনশন একটু লো হয়ে গেল নেটিভদের হিসেবে, ঠিক আছে, ভালোই লো হয়ে গেল। তার মানে আচ্ছা স্যার। আই ডোন্ট নো, এখানে বলছে এভারেজ ডিফিকাল্টি লেভেল, কিন্তু আমি জানি ওয়ার এন্ড পিসের ট্রান্সলেশন খুব একটা ইজি হওয়ার কথা না। হোয়াট এভার, স্পিড রেটটা নিয়ে আমরা দেখি। সো 240 থেকে 250 বলতে চাচ্ছে মিনেসোটা ক্লেইমস দ্যাট, এবং মনে রাখতে হবে এটা কিন্তু কি, উইদাউট ট্রেনিং, তাই না? আচ্ছা, হ্যাঁ মিনেসোটা স্যার। ক্লেইমস মানে যারা টেস্টটা করেছিল, তারা দাবি করে কি, দ্যাট আফটার 12 হাফ আওয়ার সেশনস, আধা ঘন্টার 12টা ক্লাসের পরে বা লেসনের পরে বা প্র্যাকটিসের পরে, 1 a উইক, এই আধা ঘন্টার লেসন গুলো প্রত্যেক সপ্তাহে একটা করে হয়েছিল। সো 12 সপ্তাহ ধরে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। দ্য রিডিং স্পিড ক্যান বি ইনক্রিজড উইথ নো লস অফ কম্প্রিহেনশন টু অ্যারাউন্ড 500 ওয়ার্ড পার মিনিট। তার মানে অলমোস্ট ডাবলের কাছাকাছি, তাই না?
Okay. It জি is স্যার। further claimed that with intensive training over 17 weeks, speeds of over 1000 word per minute can be reached, but this would be quite exceptional. এবং exceptionally কেউ কেউ যদি লঙ্গার পিরিয়ড অফ টাইম ট্রেনিংটা চালিয়ে যায়, একটা ইন্টেন্সিভ ট্রেনিং, হ্যাঁ, তাহলে প্রায় 1000 ওয়ার্ড পার মিনিট করতে পারে, কিন্তু এটা সবার জন্য প্রযোজ্য না। ওকে, এই প্যারাগ্রাফটার যেই মূল উদ্দেশ্য, যেটা এটা শো করতে চাচ্ছে, সেটা হচ্ছে আমরা আমাদের কি জানি হায়ার স্পিড রেট or rate of রিডিং রেটটাকে ইমপ্রুভ করতে পারি ইফ উই প্র্যাকটিস, সোজা কথা, ইফ উই প্র্যাকটিস or if we want to do it. তারপর তোমাকে কি বলছে, that if you get to the point where you can read books of average difficulty at between 400 and 500 word per minute with 70% or more comprehension, you will be doing quite well. Though, of course, any further improvement of speed with comprehension will be a good thing. ঠিক আছে, তাহলে মোটামুটি 400 থেকে 500 ওয়ার্ড পার মিনিট যদি কেউ পড়তে পারে, তাহলে ইটস ফাইন, জীবনে কাজ চালিয়ে নেওয়ার জন্য এনাফ, স্পেশালি একাডেমিক প্রয়োজনগুলো পূরণের জন্য তো কোয়াইট সাফিশিয়েন্ট। আচ্ছা, এখন এরপর থেকে আমাদেরকে আমাদের টেক্সটটা গাইড করবে যে কাজটা কিভাবে করা যায়। যেমন এখান থেকে পরামর্শ দেওয়া শুরু করলো, থিঙ্ক অফ দি স্যার প্যাসেজ অ্যাজ একটা আ ছোট হোল। কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার 200 থেকে 250 ওয়ার্ডের কথা বলা হচ্ছে পার মিনিট। আমার মনে হচ্ছে কি বেশি হয়ে যাচ্ছে অনেক। আসলে কি সম্ভব স্যার? 200 থেকে 250 ওয়ার্ড পার মিনিট, এটা কি বেশি হয়ে যাচ্ছে না স্যার? তুমি 200 থেকে 250 কোথায় পেলা? সরি স্যার, 240 থেকে 250। হ্যাঁ, উইদাউট ট্রেনিং এটা। ও, তোমাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু যাদের উপরে টেস্টটা করা হয়েছে তারা কিন্তু নেটিভ স্পিকারস। ওকে। ও আচ্ছা স্যার। আচ্ছা স্যার, আরেকটা ছোট কোয়েশ্চেন কি জানি করছিলাম। আচ্ছা, রিডিং বলতে কি উচ্চারণ করে পড়া নাকি মনে মনে পড়ে যাওয়া? এটা নিয়েও কথা আছে। আমি তো প্রত্যেকটা এভাবে পড়াবো না, ঠিক আছে? যেমন তুমি যে কথাটা বললা, এটা অবস্টাকলস অফ ফাস্টার ইফেক্টিভ রিডিং এর শুরুতেই বলা আছে। দেখো, হাই হাই, এটা একটু মিসপ্লেসড হয়ে গেছে, লেট মি ফিক্স ইট। হ্যাঁ, এখান থেকে দেখি আমরা, perhaps you have seen very young children or very old people learning to read. They move their index finger along the line of point. Okay, মানে ওই যে ওকে স্যার। তর্জনী আঙ্গুল হ্যাঁ দিয়ে স্যার, আমরা লাইন বুঝেছি। ধরে ধরে পড়ি না? ওকে, পয়েন্টিং জি টু স্যার। ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো পড়ে ওগুলোর নিচে নিচে আঙ্গুল নিয়ে যায়। হ্যাঁ, সামটাইমস ইভেন টু ইন্ডিভিজুয়াল লেটার্স। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সেইং দ্য ওয়ার্ড অর লেটার টু দেমসেলভস ইন আ লো ভয়েস, এই যে হালকা হালকা উচ্চারণ করে করে পড়ে। হ্যাঁ, দিস ইজ কল্ড ভোকালাইজিং, এটাকে বলা হয় ভোকালাইজিং। সামটাইমস দ্য লার্নার মেক্স নো সাউন্ড though his lips may move to form the words. হয়তো শব্দ করছে না, কিন্তু এই যে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে পড়ছে। Sometimes there is not even any perceptible movement of the mouth at all, but the learner is still activating his throat muscles slightly to say the words to himself. He is still vocalizing. আচ্ছা, যতই নিজের কাছে ফিসফিস করে পড়ুক, সেগুলো সবগুলোকে ভোকালাইজিং বলে ক্লাসিফাই করা হচ্ছে। However slight the extent of vocalizing may be, it will still be impossible for such a reader to reach a speed of more than about 280 word per minute. যতই অল্প ভোকালাইজিং তুমি করো না কেন, ভোকালাইজিং সহ যদি তুমি পড়তে যাও, 280 ওয়ার্ড পার মিনিটের বেশি যাওয়াটা খুবই কমপ্লিকেটেড। তার মানে কি বলতে চাচ্ছে,
এখানে কিন্তু শব্দ করে করে পড়াটা সম্পর্কে বলছে না, ঠিক আছে? রিডিং এর যে ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলা হচ্ছে সেটা শব্দ করে পড়ার কথা বলা হচ্ছে না, এটা উইদাউট ভোকালাইজিং বলা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে তুমি উইদাউট ভোকালাইজিং, এমনকি আমার নিজেরও কিছুটা ভোকালাইজিং দরকার হয়, এই কারণে আমারও পড়ার স্পিড অনেক কম। হ্যাঁ, আমার ভোকালাইজিং যদি ভোকালাইজিং ছাড়া আমি করতে চাই, যেমন বাংলা বই পড়তে গেলে আমার কিন্তু ভোকালাইজিং হয় না, আমি কিন্তু উইদাউট ভোকালাইজিং পড়তে পারি, দেয়ার বাই আমার রিডিং স্পিড বাংলায় বেশি। এগেন, জি স্যার। ভোকালাইজিং যদি এলিমিনেট করতে হয়, যে কোনো রকমের ভোকালাইজিং, যেমন আমি মুখ বন্ধ করে আছি, আমি পড়ছি, কোনো শব্দ করছি না, কিন্তু ভেতর ভেতর আমার জিহ্বা হালকা হালকা নড়ছে, ঠিক আছে? বা গলার মাসল হয়তো কিছুটা কাজ করছে, আমি বলার মানে আমি নিজের কাছে নিজেকে বলছি, পুরোপুরি মনে মনে না, ওটা ফিজিক্যাল লেভেলে চলে আসছে। যখনই ওটা ফিজিক্যাল লেভেলে চলে আসছে, আমি আমার কোনো একটা বাকযন্ত্র হয়তো ব্যবহার করার চেষ্টা করছি, সেটাই আমার পড়ার গতিকে কিছুটা কমিয়ে দিবে। এটার কারণ একটাই, কম প্র্যাকটিস এবং ওই ল্যাঙ্গুয়েজের টেক্সটের সাথে পরিচিতি কম থাকা। আমি হয়তো বাংলায় একটা ওয়ার্ড সারা জীবনে 500 বার দেখেছি, ঠিক আছে, দেয়ার বাই এরপরে যখন আমি নেক্সট টাইম ওটা পড়তে যাই, ওটা আসলে আমাকে পড়তেও হয় না, আমি জাস্ট ওটার উপরে চোখ বুলিয়ে গেলে আমি বুঝতে পারি ওটা কি। কিন্তু ইংরেজির একটা শব্দ হয়তো আমার কাছে যেটা সবচেয়ে পরিচিত, সেটা হয়তো আমি জীবনে ম্যাক্সিমাম 150 থেকে 200 বার পড়েছি। অ্যাকচুয়ালি এরকম কিছু না, এর রেট অনেক কম বেশি হয়। সো যেমন তোমার তুমি একটা জিনিস টেস্ট করে দেখবা, যখন তুমি কোনো একটা টেক্সট পড়ছো, তখন তার ভিতরে টু, অ্যান্ড, অফ, অর, এই ধরনের যেই শব্দগুলো বারবার, দি, এই ধরনের শব্দ যেগুলো বারবার ব্যবহার হয়, এগুলো কিন্তু তোমার খুব বেশি সময় নেয় না, বা তুমি কিন্তু ওগুলো আসলে পড়োও না, তুমি কিন্তু ওগুলো জাস্ট চোখ বুলিয়ে যাও। হ্যাঁ, টি ও টু তুমি কিন্তু এভাবে পড়ো না, জি স্যার। তুমি কিন্তু ওগুলো চোখ বুলিয়ে গেলেই হয়। এবং অনেক ক্ষেত্রে তুমি ওটা পড়া লাগে না কেন, কারণ তার আগের এবং পরের ওয়ার্ড যখন তুমি পড়ে ফেলো, তখন ওইটা অটোমেটিক্যালি হয়ে যায়, বা শুরুর মানে তার আগের এক্সাক্ট ওয়ার্ডটুকু বা আগের সেন্টেন্সের অংশটুকু তুমি যখন পড়ো, তখন তুমি বুঝতে পারো যে এরপর একটা টু আসবে। বা 2 লিটারের কিছু একটা দেখেছো, তার ভিতরে ও আছে, এটা পড়া লাগে না, এটা জাস্ট চোখ বুলিয়ে গেলেই হয়, তোমার কিন্তু হয়ে যায়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে দিস, দি, দ্যাট, এন্ড, বাট, এই শব্দগুলো তুমি ইংরেজির অন্যান্য শব্দগুলোর চাইতে বেশিবার দেখেছো, বেশিবার পড়েছো, ঠিক কিনা? জি স্যার, ঠিক। এই কারণে তোমার জন্য ওগুলো পড়ার ক্ষেত্রে ভোকালাইজিং এর দরকার হয় না, এবং সেগুলো কিন্তু তোমার খুব বেশি সময়ও নেয় না। তো বিষয় হচ্ছে এইটা, তুমি যেটা বলছিলা যে শব্দ করে কিনা, না, শব্দ করে করার জন্য বলা হচ্ছে না, বিকজ ইউ পিপল আর অ্যাডাল্ট পিপল, বাচ্চাও না, বুড়াও না, বা তোমরা পড়া শিখছো না, অলরেডি পড়তে পারো। বাট আমাদের ক্ষেত্রে যতখানি পসিবল আমরা ততখানি করব, তাই না? এখন উইদাউট ট্রেনিং নেটিভরা যদি 240 250 পড়তে পারে, ঠিক আছে, আমরা যদি ট্রেনিং নিয়েও 250 পর্যন্ত যেতে পারি, এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। তুমি যেটা বললা সেটা কিন্তু ট্রু, যে স্যার 250 একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না, আসলে বেশি বেশি হয়ে যাচ্ছে, এবং 250 স্পিডে তুমি যদি পড়তে পারো উইথ আ গুড রেট অফ কম্প্রিহেনশন, তাহলে ওকে, ইউ আর গুড রিডার। অ্যাজ আ নন উইথ আ নন নেটিভ ব্যাকগ্রাউন্ড, ইউ উইল বি এ গুড রিডার। আচ্ছা স্যার। এরপর থেকে আমি আর এভাবে ডিসকাস করব না, বাকি টেক্সটটা একটু পড়ে যাবা আর কি। চ্যাপ্টার ওয়াইজ যেহেতু দেওয়া আছে, সেহেতু বুঝতে পারবা যে কোন কোন বিষয়ে আলোচনা করা হচ্ছে। আমি শুরুটা করে দিলাম জি যেন স্যার, বুঝতে করে পারো নেব। যে এই টেক্সটটা কি নিয়ে কথা বলছে। সো দিস was the material that we are going to be used for reading. Okay. ঠিক আছে, এটা পড়ে নিও, আফটার দ্যাট আমরা ডিসকাস করব যে আচ্ছা স্যার। ওকে, নেক্সট আমরা একটু আমাদের যেই রাইটিং লেসন সেটার দিকে তাকাবো।
ওকে, সৌরভ দেখতে পাচ্ছ এবার? না স্যার। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার বুক 1 ফর রাইটিং। ওকে, আমরা একটু কন্টেন্ট অংশটা দেখি, সূচিপত্র। বইটার ভিতরে কি আছে? প্রথমেই the first unit deals with the question, what is a paragraph? প্রথম পাতায় আছে what is a paragraph, তারপরে এক্সাম্পল প্যারাগ্রাফস দেওয়া আছে। রাইটার্স নোট এগুলা পড়ার সময় বোঝার জন্য হেল্প করবে, কিন্তু নট নেসেসারি। তারপরে বিল্ডিং বেটার সেন্টেন্সেস, বেটার সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে একটু কথা আছে। 4 ফিচার্স অফ এ প্যারাগ্রাফ, এটা নিয়ে কথা আছে। ওকে, আফটার দ্যাট, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুষার, কোথায় ছিলা? স্যার আমি মানে লিংক খুঁজে পাচ্ছিলাম না স্যার। তারপরে কিভাবে পেলা? সৌরভকে জিজ্ঞেস করলাম, দিয়ে পেলাম স্যার। লিংক না গ্রুপে দেওয়া আছে। স্যার এটা এই যে অ্যাকাউন্ট কি, এই যে এটা বুঝতে পারছি না, ক্লাসরুম গুগল এটাই? তুমি এর আগে গুগল ক্লাসরুম ব্যবহার করোনি স্যার না? আপনার না স্যার। আইডি আর পাসওয়ার্ড দেওয়া আছে গ্রুপে। হ্যাঁ, ওটা দিয়ে তো জুমে ইয়া করা যায়। হ্যাঁ স্যার, ওটা দিয়েও তো হয়। হ্যাঁ, যাই হোক তুষার, ওই জি অনেকখানি আলোচনা হয়েছে। আমি চেষ্টা করেছি রেকর্ড করার, দেখা যাক। সো যদি রেকর্ডিংটা আমি শেয়ার করতে পারি, যদি ঠিকঠাক মতো রেকর্ডিং হয়, এর আগে যতক্ষণ আলোচনা হয়েছে সেগুলোর কিছুটা আইডিয়া তুমি পাবা। ইফ ইউ আর ইন্টারেস্টেড দেখতে পারবা। সো নো ওয়ারিজ, এখান থেকে যেটা আমরা আলোচনা করছি সেটা জাস্ট ফলো করো, ঠিক আছে? ও বাই ওকে দ্য ওয়ে, স্যার। তুমি গুগল ক্লাসরুম এর আগে কখনো ব্যবহার করোনি তুষার? না স্যার, ইউজ করিনি স্যার। স্যার করেছিলাম একবার, আপনি ইউজ করতে বলেছিলেন অনেক দিন আগে স্যার। আচ্ছা, ওটা একটু ব্রাউজ ট্রাউজ করো, ওখানে জাস্ট ম্যাটেরিয়াল শেয়ার করা হয়, বুঝছো? আমি চাইলে তোমাদেরকে ওখানে অ্যাসাইনমেন্ট দিতে পারবো, আমি চাইলে পরীক্ষা নিতে পারবো, আবার আমি চাইলে ওখানে তোমাদেরকে, যেমন অলরেডি আমি আমাদের যে ম্যাটেরিয়াল গুলো দরকার হবে, যে জিনিসগুলো পড়তে হবে, সেগুলো আপলোড করে রেখেছি। হ্যাঁ, তো ওখান থেকে তুমি গেলে সব ডাউনলোড করতে পারবা। এটাই ক্লাসরুমের পারপাস, আর কিছু না। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো যে তাহলে আমাদের ফার্স্ট চ্যাপ্টারে বা ফার্স্ট ইউনিটে মূল কাজ কি? মূল কাজ হচ্ছে প্যারাগ্রাফ বলতে কি বোঝাচ্ছে সেটা বোঝা। 4 ফিচার্স অফ এ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের 4টা বৈশিষ্ট্য সম্পর্কে বলা আছে, সেগুলো সম্পর্কে জানা। ওয়ার্কিং উইথ প্যারাগ্রাফ, কিভাবে প্যারাগ্রাফ নিয়ে কাজ করতে হয় সেটা সম্পর্কে জানা। হ্যাঁ, মোটামুটি এটুকু জানলেই হবে। এখন দেখি এগুলো কিভাবে দেওয়া আছে। ইউনিট 1 এ চলে যাই। ওকে, ইউনিট 1। এখন প্রত্যেকটা ইউনিটে আগেই পড়তে চলে যেও না, ঠিক আছে? এগুলো শুরুতে কিছু কথা থাকে, এগুলো একটু আচ্ছা স্যার। দরকার আছে, স্পেশালি অবজেক্টিভ। দেখবা চ্যাপ্টারের শুরুতে বা ইউনিটের শুরুতে অবজেক্টিভ বা গোল এই ধরনের কিছু কথা থাকে, ওগুলো একটু পড়ে নিও। খুব অল্প কথা। সো ইফ ইউ রিড দেম, ইউ উইল হ্যাভ অ্যান আইডিয়া অফ হোয়াট ইউ আর গোয়িং টু অ্যাচিভ ফ্রম দ্য ইউনিট। তাই যখন তুমি পড়বা তখন তোমার মাথায় ওইটা থাকবে যে আমি ইউনিটটা পড়ছি এগুলো এগুলো জানার জন্য, বা এই ইউনিটটা আমাকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করছে। যেমন এখানে গোল কি? টু লার্ন দ্য 3 মেইন ফিচার্স অফ আ প্যারাগ্রাফ। এটা আমি বুঝলাম না, সূচিপত্রে লেখা আছে 4টা মেইন ফিচার, আর এখানে লেখা আছে 3টা মেইন ফিচার। চলো দেখি। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ প্যারাগ্রাফ? এখানে সেটা সংজ্ঞা দেওয়া আছে, নিজের মতো নিজেরা পড়ে নিও। এই সংজ্ঞা আরো অনেক বই দেওয়া আছে। এটা তোমার ব্যাপার, তুমি কিভাবে পড়বা কিভাবে বুঝবা আমাকে পরে বুঝিয়ে দিতে পারলেই হলো।
তো যেমনটা আমি বলছিলাম, সৌরভ বলছিল যে অনেক বড় বই, যেমন এটা 220 পাতার একটা বই। হ্যাঁ, দেখো কথা কিন্তু ওইটুকুই, যে প্যারাগ্রাফ কি জিনিস সেটার সংজ্ঞা এখানে দিয়েছে, একটু এখানে একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, তারপরেই কিসে চলে গেছে, একটা এক্সাম্পল প্যারাগ্রাফে চলে গেছে। কিন্তু দেখো এখন এই প্যারাগ্রাফটা তোমাকে অ্যানালাইজ করে বোঝাবে যে হোয়াট আর দ্য ফিচার্স, হাউ টু ওয়ার্ক উইথ প্যারাগ্রাফ ইত্যাদি ইত্যাদি, এবং সেটা রিলেটেড কিছু ইফেক্টিভ দেওয়া আছে, অ্যাক্টিভিটি দেওয়া আছে, যেমন রাইটিং প্র্যাকটিস। এগুলোতে জি স্যার। আমরা আরো ডিটেলে যাব, সমস্যা নেই। অ্যাক্টিভিটি 3, এক্সাম্পল প্যারাগ্রাফ। স্টাডিং অ্যান এক্সাম্পল প্যারাগ্রাফ। সো প্রথম এক্সাম্পল প্যারাগ্রাফটা নিয়ে ওদের কাজ করা হয়েছে, ওগুলো যদি প্রপারলি করো একটা ভালো আইডিয়া পাবা। এরপরে দেখো আরেকটা এক্সাম্পল প্যারাগ্রাফ। সো এগুলো কিন্তু মুখস্থ করার জন্য না, বোঝার জন্য হোয়াট ইজ প্যারাগ্রাফ ওইটুকু তোমার মনে রাখা জরুরি। কিন্তু নিচে যে কথাগুলো হচ্ছে এগুলো কিসের জন্য, এগুলো প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? এগুলো কিন্তু মুখস্থ করার জন্য না, এরকম না যে তোমাকে এই প্যারাগ্রাফ গুলো মুখস্থ করতে হবে। প্যারাগ্রাফ গুলো পড়তে হবে, বুঝতে হবে, এবং নিচে সেগুলোকে অ্যানালাইজ করা হয়েছে, সেগুলো রিলেটেড কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, সেগুলো তুমি যদি করো তাহলে ইউ উইল ডেভেলপ ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ বেটার রাইটিং। ওকে, তারপরে রাইটিং প্র্যাকটিস আমি যেতে চাচ্ছি ফিচারে। হ্যাঁ, স্টাডিং অ্যান এক্সাম্পল প্যারাগ্রাফ, ঠিক আছে। ওটা মানে 9 পাতায় ছিল। হ্যাঁ, দেখো এখানে আবার লিখেছে 4 ফিচার্স অফ প্যারাগ্রাফ, গোলে লিখেছিল 3, আই ডোন্ট নো, দেখি কি অবস্থা। হ্যাঁ, এখানে 4টা বলছে। সো এই যে এই জায়গায় এসে কিন্তু তোমাকে আবার এগুলো একটু পড়তে হবে, একটু মনে রাখতে হবে, এগুলো বুঝতে হবে। এর আগে যে এক্সাম্পল প্যারাগ্রাফ গুলো দেখলে ওগুলো কিন্তু মনে রাখতে হবে না, মুখস্থ করতে হবে না, ওগুলো জাস্ট পড়বা, প্র্যাকটিস করবা, বুঝবা, শেষ। কিন্তু এগুলো মনে রাখতে হবে, 4 ফিচার্স অফ a paragraph. So these are the 4 main features of paragraph. কি বলছে, প্যারাগ্রাফ has a topic sentence that states the main idea, সেটা সম্পর্কে বলা আছে, এগুলো তোমরা পড়বা। তবে দেখো 1 নম্বর ফিচারের শেষে কি বলছে, এখান থেকে পড়ো তো তুষার, এখান থেকে পড়ো। জি স্যার, ये पैराग्राफ हैज अ टॉपिक सेंटेंस না 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 না, ওইটার শেষ অংশটুকু, শেষ সেন্টেন্সটা যেটা ব্র্যাকেটে দেওয়া আছে। ओके, टॉपिक सेंटेंस will be discussed more in unit 3. আচ্ছা, আর আমরা এখন কোন ইউনিটে আছি? এখন আমরা 4 features of paragraph unit আছে ইউনিট স্যার। 1 এ আছি, ইউনিট 1 এ। ওকে, ও সরি স্যার, ইউনিট 1। তো এটা ফিচার পড়তে যে দেখো তুমি একটা কিন্তু শব্দ পেয়ে গেলে যে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স কি জিনিস, সো সেটা আরেকটু বেটার বোঝার জন্য, মানে তুমি যদি এখানে পড়ালেখা থামিয়ে দাও, হাই আল্লাহ টপিক সেন্টেন্স তো আমি জানি না, এরকম অনেক কিছুই সামনে আসবে। আমি জানি তোমরা টপিক সেন্টেন্স হালকা কিছু জানো, আগের বার আলোচনা হয়েছিল, বাট আমি জাস্ট আলোচনা করছি যে বইটা কিভাবে ব্যবহার করা যেতে পারে। এখানে দেখো তুমি দেখছো একটা নতুন টার্ম এসছে, টপিক সেন্টেন্স, যেটা সম্পর্কে একটু না পড়লে, একটু জানা না থাকলে আসলে হুট করে বোঝাটা মুশকিল। এরকম কোন আননোন টপিক বা টার্ম যদি সামনে চলে আসে, একটু আশপাশে তাকাবা, দেখবা ডিরেকশন দেওয়া আছে বা মিনিং বলে দেওয়া আছে। সো আমরা যদি এখান থেকে আবার টপিক সেন্টেন্স কি জিনিস সেটা ভালো মতো বুঝতে চাই, তাহলে এখানে ঠিকানা দেওয়া আছে যে ইউনিট 3 তে এটা সম্পর্কে মোটামুটি ভালোভাবে আলোচনা করা আছে। সৌরভ, কিছুটা কি বুঝতে পারছো বইটা কিভাবে ব্যবহার হবে? জি স্যার, জি স্যার। all of the sentences in a paragraph are about one topic. Okay, আবার এটা নিচে কি বলছে, you will learn more about this in unit 3 on page 47. Okay, so these things will direct you to the specific part of the book. এরকম না যে পাতার পর পাতা এক্স্যাক্টলি মেইনটেইন করে তোমাকে পড়ে যেতে হবে, মুখস্থ করে যেতে হবে, কিন্তু ব্যাপারটা এরকম না, ব্যাপারটা ওয়েবের মতো, জালের মতো, ঠিক আছে? বইয়ের প্রত্যেকটা অংশ প্রত্যেকটা অংশের সাথে কানেক্টেড। ওকে, তারপরে কি বলছে, দ্য ফার্স্ট লাইন অফ এ প্যারাগ্রাফ ইজ ইনডেন্টেড। ইনডেন্টেড ইনডেন্টেড কি জিনিস সেটা আমরা একটা এক্সাম্পল প্যারাগ্রাফ দেখলে বুঝতে পারবো। আচ্ছা দেখো, ইনডেনশন আমি এখানে হাতের হাত বুঝিয়ে দিই। এই যে এট সাম পয়েন্ট বলে একটা ফ্রেজ আছে না, ক্যান ইউ সি? তুষার, সৌরভ, ক্যান ইউ সি?
জি স্যার, at some point sir. most এট সাম পয়েন্ট, আচ্ছা, এবং তার নিচের নিচের লাইনটা দেখো শুরু হয়েছে পেটস দিয়ে, তাই না? জি স্যার, pets আচ্ছা, জি পেটস স্যার। ঠিক যেই মানে জায়গা থেকে শুরু হয়েছে, অ্যাট কি একই জায়গা থেকে শুরু হয়েছে? না স্যার। না স্যার। অ্যাট কিন্তু তার বাম দিকে সামান্য একটু জায়গা ছেড়ে তারপর শুরু হয়েছে, তাই না? জি স্যার, এই একটু যে স্পেস জায়গা নিয়েছে ছেড়ে স্যার। দেওয়া, এই যে স্পেসটা, এটাকেই বলে ইন্ডেন্টেশন। ওকে, জি স্যার। ওকে স্যার। ওকে স্যার তো স্যার একটা বললাম। জিনিস জানতাম, ভুলে গেছি। হ্যাঁ বলো। আহ কোনো কোনো এসে বা কোনো একটা লেখার শুরুতে প্রথম অক্ষরটাকে শুধু একটু বড় করে দেওয়া হয়, ওটাকে কি বলে স্যার? ভুলে গেছি। উম, এটা না ইয়ার ক্ষেত্রে প্রযোজ্য না, ওই হ্যান্ডরাইটিং এর ক্ষেত্রে প্রযোজ্য না, এটা শুধুমাত্র প্রিন্টিং এর জন্য। হ্যাঁ স্যার। যেমন পেপার গুলোই করে, হ্যাঁ হ্যাঁ, স্যার। প্রথম একটা ওয়ার্ড বড় করে দিল, ওইটা সত্যি কথা বলতে গেলে আমারও মনে নেই, ওটার একটা টার্ম আছে, কিন্তু এটা আচ্ছা খুব স্যার। কম ব্যবহার হয়, তো এটা ওই মিডিয়াতে সচরাচর ব্যবহার হয়, ওইটার খুব একটা একাডেমিক পারপাসও নাই। হ্যাঁ, এই কারণে ওই যে এগেন কম ব্যবহার হয়েছে তাই ভুলে গেছি, কিন্তু ইন্ডেন্টেশনটা আচ্ছা প্রচুর স্যার। ব্যবহার করতে হয়, এই কারণে এটা মনে আছে। ওকে, সো লেটস সি এই সহজ বিষয়টাকে ওরা কিভাবে এক্সপ্লেইন করেছে। ইন্ডেন্টেশন ইজ ইজি টু ডু, জাস্ট মুভ দ্য ফার্স্ট লাইন টু দ্য রাইট অ্যাবাউট এ হাফ অফ অ্যান ইঞ্চ on a word processor. This is about 6 space, or তার মানে কম্পিউটারে যখন আমরা টাইপ করছি তখন 6 বার স্পেস বাটন চাপ দিলে যেমন জায়গা পাওয়া যায় তেমন জায়গাটাকে বলা হচ্ছে ইন্ডেন্টেশন। or the first tab stop position. ওকে, ট্যাব বলে একটা দেখবো বাটন থাকে। হুম, স্যার আমি এতদিন ভুল জানতাম তাহলে। কি জিনিস? আচ্ছা স্যার, ট্যাবের ক্ষেত্রে জানতাম যে এটা 5 স্পেসের সমান, এখন জানলাম 6। না এক্স্যাক্টলি যে দেখো এখানে কি বলেছে, দিস ইজ অ্যাবাউট 6 স্পেসেস। অ্যাবাউট মানে কিন্তু এক্স্যাক্ট না, ঠিক আছে, প্রায়। সো তুমি যদি কোথাও পড়ে থাকো যে ট্যাব ইজ ইকুয়াল টু 5 স্পেস, সেটা কারেক্ট হতেই পারে। আর ইন্ডেন্টেশনের ক্ষেত্রে কেউ 5টা স্পেস দিলে 6টা স্পেস দিলে যে মানে বিশাল ভুল হয়ে যাবে তা না। অ্যাবাউট 6 স্পেস মানে নিয়ারলি 6 স্পেস, নট এক্সাক্ট। সো yes, it could be right that tab is equal to 5 space হতেই পারে। This gap or open space in the first line is called an indentation. এখানে পড়লা, এখানে দেখে নিলা, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আচ্ছা তৃতীয় স্যার, বৈশিষ্ট্য একটা ডান। প্যারাগ্রাফের। দ্য লাস্ট সেন্টেন্স অর কনক্লুডিং সেন্টেন্স ব্রিংস দ্য প্যারাগ্রাফ টু আ লজিক্যাল কনক্লুশন। ভেতরে কি আছে তোমরা পড়ে নিও, কিন্তু লাস্টে ব্র্যাকেটে আবার কি বলছে, কনক্লুডিং সেন্টেন্স উইল বি ডিসকাসড মোর ইন ইউনিট 4। তাহলে আমরা এখানে আরো একটা ঠিকানা পেলাম। এই অংশটুকু পড়ে তোমাদের অনেক কিছু কনফিউশন থেকেই যেতে পারে, ঠিক আছে? সো সেগুলো নিয়ে আমার কাছে আসার আগেও কিন্তু আরো একটা ঠিকানা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ইউনিট 4-এ যে একটু দেখো। ইউনিট 4-এ তোমাকে বোঝাবে কিভাবে, ইউনিট 4-এ তোমাকে একটা মডেল প্যারাগ্রাফ দিয়ে দিবে, একটা সিম্পল প্যারাগ্রাফ দিয়ে দিবে, এবং সেইটার কনক্লুডিং সেন্টেন্স কিভাবে হয়েছে, কিভাবে হতে পারে, সে বিষয়গুলো সম্পর্কে আরেকটু ধারণা আসতে ডিটেইলে পারে স্যার। আলোচনা করবে। এক্স্যাক্টলি। এখন বইয়ের সাইজ দেখে ভয় পেও না, বইগুলো কিন্তু খুব মজার। এগেন বলছি, সংজ্ঞা, বৈশিষ্ট্য এগুলো আমাদেরকে মানে মুখস্থ করতে হবে না অলমোস্ট, ঠিক আছে? জানা থাকা লাগবে, বলতে স্যার, পারতে হবে, লিখতে পারতে হবে। কিন্তু তার বাইরে যে বিষয়গুলো দেওয়া আছে, যে প্যারাগ্রাফ এক্সাম্পল প্যারাগ্রাফ গুলো দেওয়া আছে, যে অ্যানালাইসিস গুলো করা আছে, সেগুলো কিন্তু তোমাদের মুখস্থ করার বিষয় না, কিন্তু পড়ার বিষয়। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। ওকে, তো এখান থেকে আমি এক্সপেক্ট করব তোমরা নেক্সট ক্লাসের আগ পর্যন্ত সবগুলো ম্যাটেরিয়াল ভালোভাবে দেখবা, বারবার দেখবা, অ্যান্ড ইউ ক্যান স্টার্ট উইথ দ্য কন্টেন্ট স্পেস। ওই যে সূচিপত্রগুলো যেগুলো দেওয়া থাকে সেগুলো বারবার দেখবা, সেগুলো থেকে বইয়ের ভিতরে যেয়ে দেখবা। যে জিনিসগুলো বুঝতে পারবা না যে এই অংশটার কাজ কি, বা এই চ্যাপ্টারটা কিভাবে পড়বো, সেটা নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই বলবা। আই উইল ট্রাই টু ক্লারিফাই। এই স্টাডি ম্যাটেরিয়াল গুলো এমন ভাবে ডিজাইন করা যেগুলো তোমার নিজে নিজে পড়ে অনেকটা ইমপ্রুভ করে ফেলবে, অলমোস্ট 80% তুমি করে ফেলতে পারবা। বাকি 20%-এ হয়তো কিছুটা কনফিউশন থাকবে, সেটার জন্য ইউ ক্যান কাম টু মি। এখন
তুমি পড়ছো কি পড়ছো না, এটা তোমার পারফরমেন্সকে শেপ করবে। হাউএভার স্পিকিং নিয়ে নেক্সট ক্লাসে কথা হবে। তো তুষার, বাদ বাকি তুমি ক্লাসরুমে জয়েন করে সবগুলো ম্যাটেরিয়াল ডাউনলোড করে নিও, ঠিক আছে? ওকে স্যার। অলরাইট, আজকের ক্লাস আর খুব বেশি তাহলে লম্বা করছি না। আমি জানি না পরবর্তীতে তোমাদের অন্যান্য ফ্রেন্ডরা জয়েন করবে কিনা, দেখা যাক।